অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে জমশেদপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই আল্লাহর মেহেরবানিতে মঙ্গলমতেই আছো। আমিও ভালো আছি। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, আমার হাতে এটা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অবশ্যই চিনতে পেরেছো। যেহেতু আমরা পল্লী এলাকায় বাস করি, আমাদের আশেপাশে চারদিকেই এ গাছ আমরা দেখতে পাই। আর নিশ্চয়ই তোমরা এতক্ষণে আন্দাজ করতে পেরেছো যে এটা একটা নিম গাছের ডাল। তাহলে আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে নিম গাছ। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে নিম গাছ, লিখেছেন বনফুল। তাহলে এসো আমরা আসলে এই নিম গাছ সম্পর্কে কিছুটা বৃক্ষ, আসলে বৃক্ষ কি, এটার সাথে যে সম্পর্কিত বিষয়টা হচ্ছে যে বৃক্ষ সম্পর্কে। বৃক্ষ আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বৃক্ষ ছাড়া মানব জীবন কল্পনা করা যায় না। রবীন্দ্রনাথ তার একটি বিখ্যাত কবিতায় শেষ চরণটি বলেছিলেন, অনন্ত যৌবনা করে সাজাইলে বসুন্ধরা। মানে কি, যে বসুন্ধরা মানে পৃথিবীকে অনন্ত যৌবনা করে সাজিয়েছে একমাত্র বৃক্ষ। বৃক্ষ ছাড়া মানুষের জীবনে যেমন অস্তিত্ব কল্পনা করা যায় না, আমাদের দৈনন্দিন জীবনে বৃক্ষ এতটাই উপকারী, তাছাড়া আমাদের জীবন প্রায় চলা অসম্ভব। বৃক্ষ আমাদেরকে ফুল ফল দিয়ে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন, নানাভাবে উপকৃত করেছে। বৃক্ষই পৃথিবীতে প্রাণের সঞ্চার ঘটায়। বৃক্ষ না থাকলে বৃষ্টির আবির্ভাব হতো না, বাড়ি বর্ষণ হতো না, মানব জীবন স্থবির, বিমূঢ় এবং অচল হয়ে পড়তো। রবীন্দ্রনাথ তার বৃক্ষ কবিতায় প্রথমে বলেছিলেন, ইন্দ্রের অপ্সরী এসে মেঘে মেঘে হানিয়া কঙ্কন। তাহলে এখানে এতে কি বোঝা যাচ্ছে যে আসলে বৃক্ষের আহ্বানে কি হয়, বৃষ্টি হয়, প্রকৃতিতে একটা সুন্দর সবুজ শস্য শ্যামল রূপ ধারণ করে। তাহলে আমাদের জীবনে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। ঠিক নানা বৃক্ষের মধ্যে আজকে আমাদের যে পাঠের বিষয়টা সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। বৃক্ষ, যে নিম গাছ। আসলে নিম গাছ কি, বিভিন্ন ধরনের বৃক্ষ রয়েছে, ঔষধি, ভেষজ, প্রাণীজ, এ ধরনের বৃক্ষ রয়েছে। এর মধ্যে আমাদের পাঠের বিষয়টি হচ্ছে নিম গাছ একটি ঔষধি গাছ, যার ডাল, পাতা, রস সবই কাজে লাগে। এবং নিম একটি বহু বর্ষজীবী ও চিরহরিৎ বৃক্ষ। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, নিম কি একটি বহু বর্ষজীবী ও চিরহরিৎ বৃক্ষ। আকৃতিতে 40 থেকে 50 ফুট পর্যন্ত লম্বা হয়। কাণ্ডের ব্যাস 20 থেকে 30 ফুট পর্যন্ত হতে পারে। ডালের চারদিকে 10-12 ইঞ্চি পর্যন্ত যৌগিক পত্র জন্মে। পাতা ও কাস্তের মতো বাঁকানো থাকে এবং পাতার কিনারায় 10 থেকে 15টি করে খাদযুক্ত অংশ থাকে। শিক্ষার্থীরা, তোমরা যারা বিজ্ঞান বিভাগের আছো, তোমাদের আরেকটু লক্ষ্য করো, যে বুঝতে পারবে যে নিম গাছ তোমরা বিভিন্ন বৈজ্ঞানিক নাম শিখে থাকো। আর নিম গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাজাডিরেক্টা ইন্ডিকা। তাহলে চলো আমরা এবার এই নিম গাছ এর লেখক বনফুল সম্পর্কে জানি। বনফুল হচ্ছে লেখকের একটি ছদ্মনাম। বনফুল কি নাম? লেখকের ছদ্মনাম। লেখকের প্রকৃত নাম হচ্ছে, এই বনফুলের প্রকৃত নাম হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়। শিক্ষার্থীরা, তোমরা বইটা নিশ্চয়ই খুলেছ। তোমাদের মেন পাঠ্য বইয়ে 80 পৃষ্ঠা খুলে তোমরা বসে পড়ো এবং আলোচনা লক্ষ্য করো, যাতে আমাদের পরবর্তীতে এটা সম্পর্কে আর কোনো অস্পষ্টতা না থাকে। শিক্ষার্থীরা, তাহলে
আমরা জানলাম বনফুল কি, লেখকের ছদ্মনাম এবং লেখকের প্রকৃত নাম হচ্ছে কি বলাইচাঁদ মুখোপাধ্যায়। লেখকের জন্ম, শিক্ষার্থীরা লক্ষ্য করো, জন্ম 1899 সালে 19 জুলাই বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মনিহার গ্রামে। তাহলে তার জন্ম হচ্ছে 1899 সালে 19 জুলাই বিহারের অন্তর্গত পূর্ণিয়ার অন্তর্গত মনিহার গ্রামে। তাহলে শিক্ষার্থীরা লেখকের গ্রামের নাম হচ্ছে মনিহার। আর মৃত্যু হচ্ছে 1979 সালে 9 ফেব্রুয়ারি। তার মৃত্যু হচ্ছে 1979 সালে 9 ফেব্রুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, তার বাবার নাম হচ্ছে ডাক্তার সত্যনারায়ণ মুখোপাধ্যায়। লেখকের পিতার নাম হচ্ছে কি সত্যনারায়ণ মুখোপাধ্যায়। আর লেখকের প্রকৃত নাম আমরা জেনে গেছি কি বলাইচাঁদ মুখোপাধ্যায়। লেখক এর শিক্ষাগত যোগ্যতা, তিনি বিভিন্ন সালে তার ম্যাট্রিক পাস করে 1918 সালে আইএসসি, 1920 সালে এমবিএ, 1927 সালে তিনি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তিনি এই যোগ্যতা অর্জন করেন। তার কর্মজীবন, শিক্ষার্থীরা লক্ষ্য করো, লেখকের কর্মজীবন মেডিকেল অফিসার পদে চাকরির মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। তার কর্মজীবন কিসের মাধ্যমে শুরু হয়? মেডিকেল অফিসার পদে চাকরির মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। তার উপাধি, শিক্ষার্থীরা লক্ষ্য করো, লেখক মানে বনফুলের উপাধি পদ্মভূষণ। তিনি পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন। এছাড়া তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থ অনেকগুলা দেওয়া আছে তোমাদের বইয়ে, আমি 2টা করে উল্লেখ করছি, তোমরা বাকিগুলো জেনে নেবে। তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থ হচ্ছে বাহুল্য, বনফুলের গল্প। উপন্যাস হচ্ছে তৃণখণ্ড, নির্মুখ। এছাড়াও বনফুলের কবিতা, নাটক, চতুর্দশপদী জীবনী নাটক, শ্রী মধুসূদন বিদ্যাসাগর প্রভৃতি তার অনন্য সাধারণ সৃষ্টি। চলো এবার আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলি জেনে নিই। সাল মানে হচ্ছে বাকল। সাল শব্দের অর্থ হচ্ছে বাকল। শিলে পেশা মানে শিল পাটার বাটা। অব্যর্থ, যা বিফল হবে না। অব্যর্থ অর্থ হচ্ছে কি যা বিফল হবে না। শিকড় অনেক দূর চলে গেছে, এর অর্থ হচ্ছে শিকড় অনেক দূর চলে গেছে মানে কি তার শিকড় অনেক দূর চলে গেছে মানে হচ্ছে প্রতীক আশ্রয়ে বর্ণিত, মানে এটা একটু প্রতীকী অর্থে বর্ণনা করা হয়েছে। আর এই গল্পের ম্যাজিক বাক্য হচ্ছে শেষটি। চলো শিক্ষার্থীরা তোমরা বইটা হাতে নাও, এবার তোমরা নিম গাছ, চলো আমরা মূল অংশটুকু পড়ি। তোমরা বইটা খুলে হাতে নাও এবং লক্ষ্য করো। নিম গাছ লিখেছেন বনফুল। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সেদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে, কেউ বা বাচ্ছে গরম তেলে, খুশ দাঁত হাজা চুলকানিতে লাগাবে, চর্মরোগের অব্যর্থ মহৌষধ। কচি পাতাগুলো খায়ও অনেকে, এমনি কাঁচাই কিংবা বেজে বেগুন সহযোগে, যকৃতের পক্ষে ভারী উপকার। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক, দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ, বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলে নিমের হাওয়া ভালো, থাক কেটো না। কাটে না কিন্তু যত্নও করে না, আবর্জনা জমে এসে চারদিকে, শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ, সে আর এক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না,
ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে শুধু চেয়ে রইল, শুধু বলে উঠল, বাহ কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থুকা থুকা ফুলেরই বা কি বাহার, এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। বাহ, খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। কবিরাজ নয়, কবি। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না। মাটির ভেতরে শিকড় অনেক দূরে চলে গেছে। বাড়ির পেছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। উদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা লক্ষ্য করেছ। তাহলে এই যে নিম গাছ, লেখক কি সুন্দরভাবে তার গুরুত্ব এবং তার আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন, ব্যাখ্যা করেছেন। আমরা জানি যে নিমের নানাভাবে নিম গাছের ছাল সেদ্ধ করে খায়, আবার অনেকে কি বেগুন সহযোগে খায়, তারপর অনেকে বেটে পাতাগুলো শিলে পিটছে, আবার চর্মরোগের মহৌষধ হিসেবেও কি এটা ব্যবহার করে, আবার এমনিতেই কাঁচাই কিংবা যকৃতের পক্ষে ভারী উপকার। এখন আমরা যেমন দৈনন্দিন জীবনে প্রয়োজনীয়ভাবে নানাভাবে ফলমূলের গাছ লাগিয়ে সযত্ন বাড়িয়ে তোলার চেষ্টা করি, কিন্তু নিম গাছের সেই এতটা যত্ন বা পরিচর্যা নেওয়া হয় না। কিন্তু তথাপি যেখানে সেখানে অবহেলিতভাবে বড় হওয়া সত্ত্বেও আমাদের ব্যবহারের বিভিন্নভাবে ব্যবহার করতে আমরা কোনো অবহেলা করি না। প্রয়োজনের সময় ঠিকই আমরা ব্যবহার করি, কিন্তু সেই তুলনায় আমরা কি নিম গাছের ততটা যত্ন নেই না। অবহেলায় যেভাবে বেড়ে ওঠে, তথাপি এটাকে কি আমরা নানা কাজে লাগিয়ে থাকি। এজন্য লেখক এই মুগ্ধ দৃষ্টিতে এই নিম গাছের দিকে তাকিয়ে থাকেন এবং তার উপকারিতার কথা ব্যাখ্যা করেন, তুলে ধরেন। কিন্তু শান দিয়ে বাঁধানো মানে কি ইট সিমেন্ট দিয়ে বাঁধানো বোঝানো হচ্ছে, কিন্তু তারপরও সেটাকে আর এক আবর্জনা হিসেবে বলেছেন। চিকিৎসকরা কি গাছগাছালি পরিশোধন করে বিভিন্ন রোগের, মনুষ্যগণে কি রোগের চিকিৎসা করেন এই নিম গাছকে ব্যবহার করে, কিন্তু যদিও আমরা সেটা কি যত্ন না করি, তাহলে দেখা যায় কি যে যত্ন না করলেও আমাদের জীবনে এটার প্রয়োজনীয়তার কথা আমরা অস্বীকার করতে পারি না। নিম গাছের শিকড় অনেক দূরে চলে গেছে, মানে কি এটা প্রতীক আশ্রয়। কিভাবে প্রতীক হিসেবে এটা কেন প্রতীক আশ্রয়ে বর্ণিত হয়েছে? যে নিম গাছটা যখন অবহেলায় যদিও বড় হয়, এটাকে আমাদের কাজে লাগে, ঠিক তেমনি একটা গৃহবধূ, এখানে যে ম্যাজিক বাক্যটা বলা হয়েছে যে ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। লক্ষ্মী বউটাও যদি অবহেলিতভাবে যদি সে সংসারে সঠিক মর্যাদা না পেয়েও যদি তাকে জীবনযাপন করতে হয়, কিন্তু সংসারের স্নেহের বন্ধন বা মায়াজাল থেকে সে ছেড়ে বিচ্ছিন্ন করে যেতে পারে না, ঠিক তেমনি নিম গাছটাও যেন কি তার মূল মাটি থেকে, মাটির অনেক গভীরে যেহেতু তার মূল পৌঁছে গেছে, সেই মাটি থেকে সেই মূল ছেড়ে যেতে পারে না। ইচ্ছা থাকা সত্ত্বেও, তার লেখকের সাথে চলে যেতে ইচ্ছা করা সত্ত্বেও সে যেতে পারেনি, কারণ তার শিকড় অনেক গভীরে পৌঁছে গেছে। তার মানে আসলে গাছ তো চলতে পারে না, তার জন্য লেখক কি সুন্দরভাবে প্রতীক অর্থে এখানে ব্যবহার করেছেন। আর এই জন্যই বলা হয় এটি একটি প্রতীকী গল্প। শিক্ষার্থীরা, আমরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ, এই নিম গাছ গল্পের মূল বিষয়। আর লেখক এখানে একটি ম্যাজিক বাক্য, মানে শেষ বাক্যটি দিয়ে যে পুরে দিয়েছেন লেখক সীমাহীন কথার আখ্যান বাক। শিক্ষার্থীরা, তোমরা এখন খাতা কলম নিয়ে বসে পড়ো এবং আমি 2 থেকে 4-5টা সংক্ষিপ্ত প্রশ্ন লিখে দিচ্ছি, তোমরা এগুলি শিখে নিবে এবং এর থেকে শুরু থেকে শেষ পর্যন্ত এটাকে আবারও ভালোভাবে পড়বে। পড়ার পরে তোমরা নিজেরা এটা থেকে প্রশ্ন তৈরি করবে আর সৃজনশীল প্রশ্ন লেখার চেষ্টা করবে, বাসায় বসে প্রস্তুতি নিবে। তাহলে তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো, আমি সংক্ষিপ্ত প্রশ্ন কয়েকটা লিখে দিচ্ছি। খাতা কলম নিয়ে বসে পড়ো। নাম্বার 1,
প্রশ্নটা লিখো। নিম গাছ গল্পটি শিক্ষার্থীরা তোমরা লিখে ফেলো। নিম গাছ গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত? আশা করি নিশ্চয়ই তোমরা অলরেডি উত্তরটা আইডিয়া করতে পারছো বা দিতে পারছো যে নিম গাছ গল্পটি অদৃশ্য লোক 1947 গ্রন্থ মানে অন্তর্গত এই নিম গাছ। 2 নম্বর প্রশ্ন লেখো। লেখক সীমাহীন কথা। 2 নম্বর প্রশ্ন লেখো। লেখক সীমাহীন কথার আখ্যান। সীমাহীন কথার আখ্যান কোথায় পড়ে দিয়েছেন? কবিরাজ ও সাধারণ মানুষ কোন গাছ? 3 নম্বর প্রশ্ন লেখো। কবিরাজ ও সাধারণ মানুষ। 3 নম্বর প্রশ্ন লেখো শিক্ষার্থীরা। কবিরাজ ও সাধারণ মানুষ কোন কাজে নিম গাছ ব্যবহার করে থাকে? 4 নম্বর প্রশ্ন। কবি একদিন নিম গাছে নিম গাছে কোন প্রশংসা করেছেন? কোন প্রশংসা করেছেন? 5 নম্বর প্রশ্ন। শিক্ষার্থীরা আশা করি তোমরা সমস্ত গল্পটি আমি জ্ঞানমূলক প্রশ্ন 4টা লিখে দিলাম, আর বাকিগুলো যেহেতু আমরা আগে ক্লাস করেছি তোমাদের ধারণা আছে যে প্রশ্নের ধারাটা কিভাবে হবে। তোমরা জ্ঞানমূলক এবং সৃজনশীল প্রশ্নের প্রস্তুতি নিবে, ভালোভাবে নিজেরা করে নেবে। তাহলে আমরা প্রশ্নগুলো আরেকবার রিপিট করি। বনফুল কে লিখেছেন এবং লেখকের প্রকৃত নাম কি, তারপরে তার জন্ম মৃত্যু, তারপরে তার উপাধি। এই কোটেশনগুলো প্রশ্ন আকারে তোমরা লিখে ভালোভাবে প্রস্তুতি নিবে। এবং নিশ্চয়ই তোমরা এখন নবম শ্রেণীর শিক্ষার্থীরা, বিশেষ করে নবম শ্রেণীর শিক্ষার্থীরা নিশ্চয়ই
অ্যাসাইনমেন্টের কাজে খুব ব্যস্ত, তথাপি তোমরা সময় করে ক্লাসটা দেখবে, সম্পূর্ণ ক্লাসটা দেখবে এবং ভালোভাবে পড়ে শেষ করবে। তোমাদের আবারও অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে তোমাদের মঙ্গল কামনা রেখে এখানেই শেষ করছি এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।